রিসেন্টলি রোমান রেইন্স ফ্যানাটিক্সের যে ইভেন্টে এসেছিল সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ব্লাড লাইনের স্টোরি লাইনটার ব্যাপারে, যে অনেকে বারবার জিজ্ঞাসা করে যে ব্লাড লাইনের স্টোরি লাইন আর কতদিন চলবে, এটা শেষ কবে হবে। তো রোমান রেইন্স এটাকে নিয়ে একটা মন্তব্য করেছে বা একটা আপডেট দিয়েছে যে যতদিন রোমান রেইন্স ডাব্লিউডাব্লিউইতে আছে ততদিন ব্লাড লাইনের স্টোরি লাইন শেষ হবে না, কারণ রোমান রেইন্সের বেশি কোনো বন্ধু আর ডাব্লিউডাব্লিউইতে বেঁচে নেই। এখন যা বেঁচে আছে সেটা হলো তার ফ্যামিলি, আর এটা কোনো নকল জিনিস নেই, এটা হলো রিয়েল ব্লাড। তো সেই কারণে যতদিন অন্তত রোমান রেইন্স ডাব্লিউডাব্লিউ থেকে কোথাও যাচ্ছে না ততদিন ব্লাড লাইনের স্টোরিও কোথাও যাবে না, মানে ব্লাড লাইনের স্টোরি এই মুহূর্তে তো শেষ হচ্ছে না, এইটা রোমান রেইন্স মেক শিওর করে দিয়েছে। তার সাথে সাথে কালকে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে কী কী হলো আর কালকে রতে কী হতে চলেছে আর সামার স্ল্যামের জন্য কী কী ম্যাচ আরও নতুন অ্যাড হলো সেইগুলো নিয়ে চলো এই ভিডিওতে কথা বলা যাক, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে যদি স্যাটারডে নাইটস মেন ইভেন্টকে নিয়ে কথা বলি তাহলে সেইখানে আমার প্রেডিকশান 100% ঠিক হতে হতে একটুর জন্য হলো না। তার কারণ হচ্ছে প্রথম আমরা যে ম্যাচটা দেখতে পেয়েছিলাম সেখানে আমি তোমাদের যেমন বলেছিলাম যে ফেটাল ইনফ্লুয়েন্সের একটা চান্স আছে আর তারা ব্র্যান্ড নিউ ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, ঠিক সেটাই হয়েছে। যখন আমরা লাস্টে দেখতে পেয়েছি যে এইখানে জেসি জেন তার টিমকে একটু হেল্প করেছিল আর যখন পেজ পিন ফলের জন্য যাচ্ছিল সে তখন ইন্টারফেয়ার করে তাকে একটা ধাক্কা মেরে দিয়েছিল, যার ফলে মানে রোল আপ করে একটা পিন ফল হয়ে যায়। আর আমরা দেখতে পাই যে পেজ আর ব্রিবেলা তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ হেরে যায় আর ওই দিক থেকে ফ্যাটাল ইনফ্লুয়েন্স হয়ে যায় ব্র্যান্ড নিউ ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স। তো এইভাবে কালকে আমরা টাইটেল চেঞ্জ দেখে ফেলেছি আর এরকম একটা রিউমার আসছে বা এরকম একটা স্পেকুলেশন আসছে যে সামার স্ল্যামে সম্ভবত, মানে সামার স্ল্যামে না হয় সামার স্ল্যামের আগে সম্ভবত নিকি বেলার রিটার্ন হয়ে যেতে পারে, যেহেতু অরিজিনাল প্ল্যান এটাই ছিল রেসেলমেনিয়াতে যে নিকি বেলার ব্রি বেলা ট্যাগ টিম চ্যাম্পিয়ন হবে। সেখানে তো নিকি বেলা ইনজিওর্ড হয়ে গেছিলো বলে পেজকে মানে প্ল্যান বি হিসেবে আনা হয়েছিল। তো এবার হয়তো ডাব্লিউডাব্লিউই নিকি বেলার ব্রি বেলার টিমকেই বানাতে চলেছে আর তারা হয়তো আবার এই চ্যাম্পিয়নশিপটা পরবর্তীকালে জিতে যেতে পারে, কিন্তু পিএইচকে এবার এই স্টোরি লাইনটা থেকে হয়তো আলাদা করে দেওয়া হবে আর পিএইচকে সম্ভবত সিঙ্গেল সুপারস্টারের মতো এবার ব্যবহার করা যেতে পারে। এছাড়া ড্যান হজন আর জেডি ম্যাকডোনাল্ডের মধ্যে যে নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচটা ছিল সেটাও পুরোপুরি একটা ফান ম্যাচ ছিল, যেখানে আমরা ডমিনিক মিস্টেরিওর ইন্টারফেয়ারেন্স দেখেছি। ইন্টারফেয়ারেন্স কি, ডমিনিক মিস্টেরিও তো পুরো এই ম্যাচে জেডি ম্যাকডোনাকে সাহায্য করছিল, কিন্তু আমাদের ড্যান হজেনের কাছেও তার ব্যাকআপ প্ল্যান ছিল, কারণ ম্যাচের মাঝখানে আমরা মিনি হজেন্সদের দেখতে পেয়েছিলাম যেখানে তারাও ড্যান হজেনকে হেল্প করতে এসেছিলো, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই যে ডমিনিক আর জেডি ম্যাকডোনা তাদেরকেও টেক ডাউন করে দেয়। আর হ্যাঁ, মাঝখানে যখন ড্যান হজন তার সেই বাস্কেটবল টিমের জার্সিটা পরে নিয়েছিল তখন এরকম দেখানো হচ্ছিল বা কমেন্টেটাররা এরকম বলছিল যে এই জার্সিটা যখন ড্যান হজন পরে নেয় তখন ড্যান হজনের মধ্যে একটা সুপার পাওয়ার চলে আসে, কিন্তু আমরা দেখতে পাই সেই জার্সিটাও ড্যান হজেনের গা থেকে খুলে নেওয়া হয়। তারপর ডমিনিক সেই জার্সিটা দিয়ে নিজের জুতো পরিষ্কার করছিল, কিন্তু এই করতে করতে আমরা দেখতে পাই ড্যান হজেনের যে টাইম মেশিন বা যে এক্সপেরিমেন্ট মেশিনটা থাকে তার সামনে ড্যান হজেন যায় আর তার যে পুতুল ক্যাট ছিল মানে পুতুল বিড়ালটা ছিল সেটাকে সে সেই মেশিনের ভেতর ঢুকিয়ে দেয় আর তারপর মেশিনটা অন হয়ে যায়। আর তারপর যখন মানে এক্সপেরিমেন্টটা শেষ হয় আর মেশিনটা যখন খোলে বা সেই কাঠের বাক্সটা খোলে তখন ভেতর থেকে একটা বিশাল লম্বা বাস্কেটবল প্লেয়ার বেরিয়ে আসে যার নামও হচ্ছে ক্যাট, মানে KAT ক্যাট, কার্ল অ্যান্টনি হোমস এরকম টাইপের কোনো একটা নাম আছে। তো সে বেরিয়ে আসে আর সে এখানে ড্যান হজেনকে সাহায্য করেছিল। এটা ছিল নিউ ইয়র্কের যে বাস্কেটবল টিম আছে NBAতে, তারা যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে তো তাদেরই কোনো একটা প্লেয়ার ছিল যার হাইটও খুব লম্বা। তো সে আসে, সে এসে জেডি ম্যাকডোনাল্ড ডমিনিককে চোখ স্ল্যাম মারে, ডমিনিককে তো টেবিলের থ্রুতে চোখ স্ল্যাম মারে আর তারপর ড্যান হজেন জেডি ম্যাকডোনাল্ডকে কার্স করে দেয়। আর তারপর আর কি বাকি ছিল, তারপর ড্যান হজেন জেডি ম্যাকডোনাল্ডের উপর তার ফিনিশিং মুভ মারে আর এই ম্যাচটা জিতে যায়। তারপর সেই বাস্কেটবল প্লেয়ার আর মিনি হজেন্সদের সাথে সেলিব্রেট করতে থাকে। তো প্রথম দুটো ম্যাচে আমার প্রেডিকশন একদম ঠিক ছিল, কিন্তু প্রেডিকশন আমার ভুল হয়ে যায় 3 নম্বর ম্যাচে এসে, কারণ এইখানে ছিল বেলি আর লায়রা ভ্যালকাইরিয়ার মধ্যে ম্যাচ আর লায়রা ভ্যালকাইরিয়া পুরো তার হিল ক্যারেক্টারে ঢুকে গেছে আর লায়রা ভ্যালকাইরিয়া তো এই ম্যাচে বেলিকে পুরোপুরি বলা যেতে পারে ধ্বংস করে দিয়েছে। ম্যাচের মাঝখানে আমরা দেখতে পেয়েছিলাম লায়রা ভ্যালকাইরিয়ার মাথা থেকে রক্ত বেরাচ্ছিল, মানে পুরোপুরি সে বাস্টেড ওপেন হয়ে গেছিলো আর রিংয়ের মধ্যে রক্ত পড়েছিল, রিং সাইডে রক্ত পড়েছিল, কিন্তু তবু এই ম্যাচে আমরা দেখতে পাই লায়রা ভ্যালকাইরিয়া বেলির অবস্থা পুরোপুরি খারাপ করে দেয় আর খুব ডমিনেটিং ওয়েতে লায়রা ভ্যালকাইরিয়া এই ম্যাচে বেলিকে হারিয়ে দেয়। আমি ভেবেছিলাম প্রথম ম্যাচে হয়তো বেলি ভিক্টরি নিয়ে নেবে, কিন্তু লায়রা ভ্যালকাইরিয়া এখন অন্য লেভেলেই চলে গেছে। তো লায়রা ভ্যালকাইরিয়া এই ম্যাচে জিতে যায় আর আমার প্রেডিকশন
প্রেডিকশন এই একটা ম্যাচেই ভুল হয়ে যায়। আর ফাইনালি যদি মেন ইভেন্ট ম্যাচের কথা বলা হয় তো সেই ম্যাচে তো একদম প্রথম থেকেই ম্যাচটা একদম ফার্স্ট পেস ম্যাচ ছিল, যেখানে স্যামিজেনের এন্ট্রেন্স থেকেই আমরা দেখতে পাই যে সিএম পাঙ্ক তার উপর অ্যাটাক কন্টিনিউ করে, মানে অ্যাটাক করে দেয়, আর তারপরেই ম্যাচটা শুরু হয়ে যায়। আর এই ম্যাচে একটা জিনিস ভালো ছিল যে এই ম্যাচে যদিও তারা একে অপরের এগেনস্টে ছিল কিন্তু টিম ওয়ার্ক দেখা যাচ্ছিল, মানে যেমন কোডি রোডস আর সিএম পাঙ্কের মধ্যে টিম ওয়ার্ক দেখা যাচ্ছিল তেমন গান্থার আর স্যামিজেনের মধ্যেও টিম ওয়ার্ক দেখা যাচ্ছিল। এবার এই ম্যাচে অনেকগুলো সুন্দর সুন্দর মোমেন্ট ছিল, যেমন বললাম ফার্স্ট পেস ম্যাচ ছিল। এই ম্যাচে আমরা দেখতে পাই যে গান্থারকে একসময় স্যামিজেন বাঁচিয়েছিল সাবমিশন মুভ থেকে। আর একটা মোমেন্টে আমরা দেখতে পাই যখন স্যামিজেন সবার প্রথমে সিএম পাঙ্কে একটা হিলোভা কিক মারে, তারপর কোডি রোডস স্যামিজেনকে ক্রস রোডস মেরে দেয়, তারপর গান্থার কোডি রোডসকে তার সে পাওয়ার বোম মেরে দেয়, আর তারপর সবার লাস্টে সিএম পাঙ্ক গান্থারকে একটা জিটিএস মেরে দেয়, মানে চারজনই ফিনিশার লাগায় আর চারজনই তারপর উল্টে যায়। তো ম্যাচের ফিনিশিং মোমেন্টে আমরা দেখতে পাই যখন দেখে মনে হয় যে এবার হয়তো গান্থার ভিক্টরি নিয়ে নেবে, কারণ মানে কোডি রোডসের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। আর যখন গান্থার কোডি রোডসকে পিন করতে যাচ্ছিল তখন পেছন থেকে নিক অলডিস চলে আসে, নিক অলডিস এসে রেফারিকে টেনে নেয়, মানে প্রথমেই একটা রেফারি উল্টে গেছিলো, তারপর যে নতুন রেফারিটা এসেছিলো সেই নতুন রেফারিকেও নিক অলডিস টেনে নিয়েছিল। আর তার আগে গান্থার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপে ইউজ করেছিল কোডি রোডসের উপর। তারপর আমরা দেখতে পাই যে নিক অলডিস সেই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ দিয়ে গান্থারের উপর অ্যাটাক করে, আর এই সুযোগটা সিএম পাঙ্ক নিয়ে নেয়। সিএম পাঙ্ক রিংয়ে যায়, রিংয়ে গিয়ে গান্থারকে একটা জিটিএস হিট করে, আর তারপর কোডি রোডসকে গান্থারের উপর ফেলে দেয়। আর তারপর রেফারিকে যখন মানে নিকলডিস তুলে আবার রিংয়ের মধ্যে ছুঁড়ে মারে তখন রেফারি 1, 2, 3 পিন করে, আর গান্থার আর স্যামিজেন এই ম্যাচটা হেরে যায়। আর সিএম পাঙ্ক কোডি রোডসের টিম এই ম্যাচটা জিতে যায়, মানে সামার স্ল্যামে তাদের মধ্যে 1-on-1 ম্যাচই হতে চলেছে। কিন্তু স্যামিজেনের এরপর কী হবে সেটা তো জানা যায়নি, কিন্তু গান্থারের সাথে কী হবে সেটা জানা গেছে, কারণ এরপর যখন রাত্রিরে মানে সামার স্ল্যামের কিক অফ ইভেন্ট ছিল তো সেখানে আমরা দেখতে পাই যে গান্থার আর নিকলডিসের মধ্যে মানে যে স্টেজটা ছিল সেই স্টেজেও মারপিট লেগে গেছিলো, মাঝখানে ট্রিপল এইচও ছিল। আর ট্রিপল এইচ বলে যে আমরা ডাব্লিউডাব্লিউইতে সব কিছু রিংয়ের মধ্যেই সেটেল করি, তাই সামার স্ল্যামে গান্থার আর নিকলডিসের মধ্যে একটা ম্যাচও ট্রিপল এইচ অফিসিয়াল করে দিয়েছে, মানে সামার স্ল্যামে আমরা নিকলডিস আর গান্থারের মধ্যে একটা ম্যাচ দেখতে চলেছি। যেমন কথা চলছিল যে নিকলডিসের ইনরিং ডেবিউ হতে পারে, তো ঠিক সেটাই হতে চলেছে। তো এইভাবে আমরা সামার স্ল্যামের জন্য একটা নতুন ম্যাচ পেয়ে গেছি। আর ফাইনালি যদি মেন যে সেগমেন্ট হয়েছিল কালকে স্যাটারডে নাইটস মেন ইভেন্টে সেটার কথা বলা হয় তো সেখানে আমরা রোমান রিংস আর জেলেন ব্রনসনকে দেখতে পেয়েছিলাম, যেখানে যেহেতু নিউ ইয়র্কের যে টিমটা বাস্কেটবলে জিতেছে আর কি এনবিএতে, তো সেই টিমের ক্যাপ্টেন ছিল জেলেন ব্রনসন আর তাকে নিউ ইয়র্কে কিং বলা হয়। তো সেই কারণে তাকে রোমান রিংস একটা ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়নশিপ দিয়েছিল, তাদের এন্ট্রেন্স একসাথে হয়েছিল। আর এই সেগমেন্টটাকে কি বলবো, মানে এই সেগমেন্টটাকে অনেকেই বলছে যে এটা একটা ক্রিঞ্জ সেগমেন্ট ছিল। আর দেখো, যদি আমি শুধুমাত্র একজন রেসলিং ফ্যানের পার্সপেক্টিভ দিয়ে বলি তাহলে সত্যি এই সেগমেন্টটা একটু বোকা বোকা সেগমেন্ট তো ছিলই। তার কারণ হচ্ছে দেখো, রেসলিং ফ্যান্সরা যে বাস্কেটবল প্লেয়ারদের সেইভাবে চিনবে তার তো কোনো মানে নেই, বিশেষ করে যদি আমাদের কথাই আমরা বলি যারা আমরা ভারত থেকে দেখছি বা যারা তোমরা বাংলাদেশ থেকে দেখছো, তারাও হয়তো এই জেলেন ব্রনসন বা ড্যান হজনের সাথে যে বাস্কেটবল প্লেয়ারটা বেরিয়ে এসেছিলো তাদের কাউকে সেইভাবে চেনো না, তাই আমাদের কাছে এই সেগমেন্টের কোনো গুরুত্ব নেই। আর যেইভাবে তাকে রোমান রিংস প্রেস করছিল, যেইভাবে তাকে সম্মান দিচ্ছিল, সেগুলো দেখে মনে হচ্ছিল রোমান রিংস কেন নিজের ক্যারেক্টার ব্রেক করছে। কিন্তু এই পুরো সেগমেন্টটাকে বাঁচিয়ে দেয় একটা জিনিস, যখন সেথ রলিন্সের মানে থিম সং বেজে ওঠে আর সেখানে একটা তাদের অপোনেন্ট টিমের কোনো বাস্কেটবল প্লেয়ার বেরিয়ে এসেছিল, কিন্তু সেটা ছিল জাস্ট একটা মানে আই ওয়াশ ছিল, কারণ তারপর সেথ রলিন্স পেছন থেকে এসে রোমান রিংসকে অ্যাটাক করে দেয় আর জেলেন ব্রনসনকে বলে তুই এর মাঝখানে পড়িস না। কিন্তু যখন সেথ রলিন্স রোমান রিংসকে টোম্প মারতে যাচ্ছিল তখন জেলেন ব্রনসন মাঝখানে চলে আসে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা দেখতে পাই রোমান রিংস সেথ রলিন্সকে সবার প্রথমে একটা সুপারম্যান পাঞ্চ মেরে দেয়, তারপর একটা স্পিয়ার মারে আর সেথ রলিন্সের অবস্থা খারাপ করে দেয়। আর সেথ রলিন্স আর সেই বাস্কেটবল প্লেয়ারটা মানে যেটা অপোনেন্ট টিমের বাস্কেটবল প্লেয়ার ছিল তারা সেখান থেকে চলে যায়। আর তারপর আমরা দেখতে পাই যে এনবিএর যে ট্রফিটা ছিল সেই ট্রফিটা রোমান রিংস তুলে সেলিব্রেট করতে থাকে, আর রোমান রিংসের যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ সেটা জেলেন ব্রনসন তুলে সেলিব্রেট করতে থাকে। এবার এই সেগমেন্টটা যেমন বললাম, আমি যদি শুধুমাত্র একজন রেসলিং ফ্যানের চোখ থেকে দেখি তাহলে আমি বলবো এইটা কী ছিল, এটার কোনো মানেই হয়তো ছিল না বা এটা একটা ফালতু সেগমেন্ট ছিল, এটা এখানে রোমান রিংসকেই বেশি বোকা বোকা মনে হয়েছে। কিন্তু সেখানেই যদি আমরা অন্য একটা দিক থেকে দেখি, মানে যেহেতু মেডিসন স্কোয়ার গার্ডেন থেকে শোটা হচ্ছিল আর নিউ ইয়র্কের ক্রাউড যেহেতু এদের দুজনকেই চেনে, তাই তাদের চোখে এটা একটা স্পেশাল মোমেন্ট ছিল। যেমন রোমান রিংস বলেও ছিল তার প্রোমোতে যে এরকম মোমেন্ট প্রত্যেক দিন আসে না, এটা একটা স্পেশাল মোমেন্ট যেখানে একদিকে রোমান
রোমান রেইন্স একদিকে তাদের কিং অফ নিউ ইয়র্ক জেলেন ব্রনসন তারা একসাথে আছে, তারা একসাথে সেলিব্রেট করছে, তাদের কাছে হয়তো সেগমেন্টটা স্পেশাল হতে পারে, কিন্তু শুধুমাত্র রেসলিং অডিয়েন্সের চোখ দিয়ে দেখলে এই সেগমেন্টটা স্টুপিড তো একটু ছিলই। আর রোমান রেইন্সকে একটু ক্রিঞ্জ তো লেগেছিল যখন লাস্টে রোমান রেইন্স সেই NBA ট্রফিটা তুলে সেলিব্রেট করছিল। তো এই একটা কমপ্লেন থাকতে পারে এই সেগমেন্টটা থেকে, কিন্তু এইভাবেই কালকে স্যাটারডে নাইটস মেন ইভেন্ট শেষ হয়েছিল, যেখানে বলা যেতে পারে এটা পুরোপুরি NBA থিমেই তৈরি করা হয়েছিল। যাই হোক না কেন, স্যাটারডে নাইটস মেন ইভেন্ট যারা যারা দেখেছো তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের স্যাটারডে নাইটস মেন ইভেন্ট কেমন লেগেছিল। কিন্তু এবার তোমাদের আমি জানাই যে এই বছর নেটফ্লিক্সে WWE যেসব প্রিমিয়াম লাইভ ইভেন্টগুলো টেলিকাস্ট করেছে তাদের ভিউয়ারশিপ কেমন এসেছে, কারণ সেটার একটা ডেটা সামনে এসেছে, যেখান থেকে জানা যাচ্ছে যে এই বছর সবথেকে বেশি ভিউয়ারশিপ যে প্রিমিয়াম লাইভ ইভেন্টের এসেছে সেটা হলো রয়্যাল রাম্বল, যার ভিউয়ারশিপ এসেছে 3.1 মিলিয়ন। আর সবথেকে কম ভিউয়ারশিপ যে প্রিমিয়াম লাইভ ইভেন্টের এসেছে সেটা হলো নাইট অফ চ্যাম্পিয়ন্স, যার ভিউয়ারশিপ এসেছে মাত্র 1 মিলিয়ন। আর বাকি এলিমিনেশন চেম্বার 1.9 মিলিয়ন, রাসেলমেনিয়ার যে 1 নম্বর নাইট মানে স্যাটারডে নাইট রাসেলমেনিয়া সেটা 2.7 মিলিয়ন, রাসেলমেনিয়া সানডে 3 মিলিয়ন, ব্যাকল্যাশ 1.4 মিলিয়ন, আর ক্ল্যাশ ইন ইটালি 1.6 মিলিয়ন ভিউয়ারশিপ ড্র করতে পেরেছিল অনলি অন নেটফ্লিক্স, মানে শুধুমাত্র নেটফ্লিক্সে যখন প্রিমিয়ার করা হয়েছিল সেটার ভিউয়ারশিপ এটা। আর এর সাথে সাথে কালকে যে র হবে সেই রতেও কী কী অ্যাডভার্টাইজ করা হয়েছে সেটা তোমাদের একবার চট করে বলে দিই। তো কালকে র শুরু করতে চলেছে সেথ রলেন্স, এছাড়া আমরা ওবা ফেমিকে দেখতে চলেছি, চ্যাড গেবিলকে দেখতে চলেছি, চ্যাড গেবিল আর পেন্টার মধ্যে কোনো একটা সেগমেন্ট হতে পারে যেহেতু তাদের মধ্যে সামার স্ল্যামে ম্যাচ হতে চলেছে। ড্যান হজেন কালকে রতে আসতে চলেছে, এছাড়া কালকে রতে জেকব ফাটু ভার্সেস এলে নাইটের একটা ম্যাচকেও অফিসিয়াল করা হয়েছে। তো আপাতত এই কটা জিনিস কালকে রয়ের জন্য অ্যাডভার্টাইজ করা হয়েছে। তো কালকে রয়ের জন্য তোমরা কতটা এক্সাইটেড, কারণ কালকে রতে রোমান রেইন্স আসবে না, তো রোমান রেইন্সকে ছাড়া র দেখতে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দিও, ওই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে পারলে শেয়ার করো, ভিডিওটাকে পারলে হাইপ করো। আর আমাকে যদি ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে হয় তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।